জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে প্রতিনিধি আকারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নিয়ে যেতেন। কি মেসেজ যেত? একটা আওয়ামী গুপ্ত শ্রেণী কাজ করতেছে যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে কেওয়াস লাগাচ্ছে। মানে 5ই আগস্টের সবচেয়ে বড় রাজনৈতিক শিক্ষা আমরা কি নিলাম? রাজনৈতিক দলগুলো কি এই ঘটনা থেকে কোনো শিক্ষা নিয়েছে কিনা, এটা আপনার কাছে প্রশ্ন। সংক্ষেপে বলে আমরা বিরতি দেব। দেখেন, শিক্ষা কেউ নিতে চায় না, পার্টিকুলারলি যখন ক্ষমতায় থাকে তখন সাম রিজন এই ক্ষমতার একটা ছানি পড়ে যায় চোখে। সে দেখবেন যে একই ব্যক্তি, ধরেন আজকে যারা সরকারে আছেন প্রিটিমাস সবাই তো আমাদের আমরা যারা একসাথে কথা বলেছি, চলাফেরা করেছি, সবাই পরিচিত। কিন্তু আচার ব্যবহার কি আসলে ঠিক এক্স্যাক্টলি আগের মতো আছেন? আগের মতো করে কথা বলছেন? আগের মতো কি ফোনে পাওয়া যায়? তাদের অনেক ব্যস্ততা আছে নিঃসন্দেহে। যেই কাজগুলো আগে সবাই মিলে করা যেত সেটাকে আসলে করছেন। যেমন ধরেন আজকে মাননীয় প্রধানমন্ত্রী জুলাই জাদুঘর উদ্বোধন করলেন। আমি যে ছবিগুলো দেখেছি, আমার ভুল হতে পারে, বাট আমি অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতাকর্মী দেখি নাই। এখন চিন্তা করে দেখেন, জুলাই জাদুঘরটা যদি গণ অভ্যুত্থানে সক্রিয় ছিল এমন প্রত্যেক রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে প্রতিনিধি আকারে মাননীয় প্রধানমন্ত্রী ওখানে নিয়ে যেতেন, কি মেসেজ যেত? যেভাবে দেখেন আমরা ঐকমত্য কমিশনে যখন একসাথে বসেছি, প্রফেসর ইউনূসের সাথে গণ অভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দল এক মঞ্চে, এই ছবিটার যে ক্ষমতা, এই ছবিটা ওয়াশিংটন, দিল্লি, লন্ডন, বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ রাজধানীতে তো পড়া হবে যে ছবিটা দিয়ে কি মেসেজ দিচ্ছে। তাহলে এই জায়গাটাতে একইভাবে দেখেন আজকে রাষ্ট্রপতির প্রোগ্রামে হট্টগোল হয়েছে। খুবই দুঃখজনক ঘটনা। এবং কি বিষয়ে দেখেন যে রাষ্ট্রপতি নিজে বলেছেন তার বক্তব্যে, যেই ডকুমেন্টারিতে আবু সাঈদ নাই সে কোনো ডকুমেন্টারি হইতে পারে না। জোর করে আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে এক দফার ঘোষক বানাচ্ছেন কেন? এই কথাটা বলে কি আপনি মাননীয় প্রধানমন্ত্রীকে সম্মানিত করছেন, না আসলে ছোট করছেন? উনি এক দফার ঘোষক না হইলে কি ওনার মর্যাদা সম্মান কোনোভাবে কমে যেত? কমে যেত না তো। তাহলে কি পরিকল্পিতভাবে টোটাল ব্যুরোক্রেসির ভিতরে একটা আওয়ামী গুপ্ত শ্রেণী কাজ করতেছে যারা গণ অভ্যুত্থানের শক্তিগুলোর ভিতরে কেওয়াস লাগাচ্ছে, একজনের বিরুদ্ধে আরেকজনকে খেপায়া তুলছে? অপ্রয়োজনীয় কাজ কিন্তু। এবং সেখানে বিদেশিরা ছিল। এটা কি পরিমাণ অসম্মানজনক আমাদের দেশের জন্য। রাষ্ট্রপতির সামনে এই হট্টগোল হলো, এরপরে হচ্ছে সব কূটনীতিকরা বের হয়ে গেল, এবং এরপরে একটা দুটো রাজনৈতিক দল ওয়াকআউট করলো। মানে সব মিলিয়ে এই কেওয়াসটা তো অ্যাভয়েড করা যেত যদি সরকার একটু বুদ্ধিমত্তার সাথে কাজগুলো করতেন। এর আগে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রীর একটা প্রোগ্রাম প্রেজেন্ট করতেছে আওয়ামী আমলের সিআরআই, এবং জুলাই গণ অভ্যুত্থানে অ্যাক্টিভলি জয়ের হয়ে, পুতুলের হয়ে ক্যানভাস করছেন সেরকম একটা মেয়ে। আপনার মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম প্রেজেন্ট করবার লোক নাই, বিএনপিতে জাতীয়তাবাদী ব্লকে মেয়ে নাই, হাজার হাজার মেয়েরা কি ছাত্রদলের পলিটিক্স করছে না বিএনপিতে? তাহলে দেখেন যে আসলে আমরা শিখছি কিনা। এইটা আমার কাছে মনে হয়েছে যে আসলে ক্ষমতা আমাদেরকে অন্ধ করে দিচ্ছে, এবং এইটা আমরা চাই না। মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বারবার বলছেন যে রাজনৈতিক সহনশীলতা, চেয়ার থেকে আগুন আসতেছে, আমরা যেন ভুলে না যাই। এই বিষয়গুলো প্র্যাকটিসে দল আকারে, সরকার আকারে প্র্যাকটিস করছেন কিনা। আচ্ছা, এবং এটাই তো আমাদের সবচেয়ে বড় শিক্ষা যে 17 বছরে হাসিনা যা যা যেভাবে যেভাবে করেছে, আমি এটা ওইভাবে করব না, ওইভাবে বলবো না, ওইভাবে উত্তক্ত করব না, ওইভাবে বিরোধী দলকে নাই করে দেওয়ার চেষ্টা করব না। এইটা করতে পারলে যেটা হইতো সেটা হচ্ছে যে জুলাইটা যে সবার, এবং এটা নিয়ে আমি একটু কথা বলবো আপনার বিরতির পরে, যে গত 3-4 দিন যে আওয়ামীপনা দেখলাম ইনফ্যাক্ট ক্যাম্পাসগুলোতে, এবং এইটা সবার জন্য লজ্জাজনক, যারা আজকে পক্ষে আছেন বিপক্ষে আছেন আপনার কাছে সংসদে। ফিরবো। জুলাই নিয়ে বিতর্ক, আপনি নিশ্চয়ই এই ঘটনাটি জানেন। সোশ্যাল মিডিয়ায় এই সেই ভিডিও ছড়িয়ে পড়েছে, সব জায়গায় এটি নিয়ে আলোচনা হচ্ছে। রাষ্ট্রপতিও বক্তব্য দিয়েছেন, কালকেই বলেছেন তিনি ব্যথিত, নাস্তানাবুদ হয়েছেন বিদেশি অতিথিদের সামনে এই ধরনের ঘটনা কেন হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এনসিপি নেতারা কথা বলেছেন, সবাই। মানে জুলাই আসলে কার? জুলাই নিয়ে এত বিতর্ক কেন এখনো? ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে যে মানে সাধারণত অবদান বিতর্কটা বাংলাদেশে নতুন কিছু না। ৭১-এর যুদ্ধ যদি দেখেন, দেখবেন যে শেখ মুজিব, শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগ, সেই পথেই কি হাঁটছে সব মানে সবসময়? জাতির খাইসলত তো আপনার সাডেনলি ওভারনাইট মানে বদলানোর কোনো বাস্তবতা নাই। এটা তো এমন না যে আপনার একটু ফু দিয়ে দিলেন
দুইটা সূরা পড়ে আর হলো জিন ভূত চলে গেল আর কি আপনি জাতির যে ঘাট কথাটি থেকে। বলছেন সে কথাটি গলকে আক্তার আহমেদ ঠিক একই কথাই বলেছেন। এবং এখন হচ্ছে আমি যেটা বলেছি যে একটা তদন্ত কমিটি করা দরকার যে এই ঘটনাটা কেন ঘটলো, এবং এটা তো একটা ঘটনা না। গত ৩-৪ দিনে মানে ৩-৪ তারিখে ক্যাম্পাসগুলোতে আমরা যে ভায়োলেন্স দেখলাম, যারা ১৭ বছর একসাথে ছিলেন, একসাথে লড়াই করেছেন কাঁধে কাঁধ মিলায়ে, সেই আওয়ামী হেলমেট বাহিনী যাদের সাথে তারা লড়াই করেছিলেন তারা ফিরে আসছে। এবং কি কি তুচ্ছ ঘটনা নিয়ে এই কাণ্ডগুলো ঘটেছে দেখেন। শুরুর সূত্রপাত হয়েছে মানে তারা ফিরে আসছে হেলমেট বাহিনী, হেলমেট বাহিনী। মানে কোথায় ফিরে আসছে? এই যে ঢাকার রাজপথে ঢাকা আলিয়াতে মারামারির সময় দেখলাম আর কি, আপনার ঢাকা আলিয়া দখলের সময়। এবং দেখেন কি তুচ্ছ বিষয় নিয়ে মারামারি করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিবিরের তারা কি এক্সিবিশনে ছাত্রদল বা বিএনপিতে যোগ দিয়েছে আপনার সেটা বলতে চাচ্ছেন? বিএনপির তো মানে এই যে নয়ন, সে তো যুবদলের নেতা, তো মানে হেলমেট বাহিনী যার নেতৃত্বে নামলো ঢাকা আলিয়ার সামনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে, বিষয়টা কি, শিবিরের এক্সিবিশনে একটা টপিক দিয়েছে তারা, যে আওয়ামী আমলে বিচারিক হত্যাকাণ্ডের শিকার যারা, সেখানে তারা জামাত নেতাদের ছবিও দিয়েছে, সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবিও তারা দিছে। এখন ছাত্রদলের পোলাপান এসে বলতেছে আমার নেতার ছবি এখানে দিছেন কেন? মানে সালাউদ্দিন কাদের চৌধুরী কি প্যাটার্ন করা নাকি, বিএনপি কি প্যাটার্ন করছে নাকি, ট্রেড লাইসেন্স করা কিনা, যে এই নামটা এইটা এই কোম্পানি ছাড়া এই নাম কেউ মুখে নিতে পারবে না, কেউ তুলতে পারবে না, এটা নিয়ে কেউ কথা বলতে পারবে না। রাজনীতির বিষয়ে তারা বোধ করেছে। আপনার ভালো না লাগলে আপনি আরেকটা করেন না, আরেকটা এক্সিবিশন করেন, আরেকটা প্রতিবাদ করেন, সেটা নিয়ে তুলকালা মারামারি করে টোরে আবার কাউন্টার শিবিরও এটা যা রিয়াকশন দেখানোর সেটা করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস ট্রান্সফার হবে, আপনি জানেন পুরাতন আমলে, অনেক আগের প্ল্যান, নদীর ওই জি। পারে ৪,০০০ কোটি টাকার এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক আছে, যেটা ধাপে ধাপে ১০০ কোটি টাকার রিসেন্ট কাজটা যাচ্ছে, এরপরে এটা আরো বাড়বে। সেইটা নিয়ে আপনার সংসদ, জগন্নাথ নির্বাচিত সংসদ বিশ্ববিদ্যালয়ের, তারপরে হচ্ছে ইনকিলাব মঞ্চ, শিবির, সাধারণ ছাত্রছাত্রী সবাই চাচ্ছে এই কাজটা সেনাবাহিনী করুক। সেনাবাহিনীকে দিয়ে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করানো উচিত কিনা এটা আর একটা আলাদা তর্ক, কিন্তু তারা চাচ্ছে এটা হোক এখানে, তাহলে চাঁদাবাজি থাকবে না এবং কাজটা প্রফেশনালি হবে, ভালো হবে বলে তারা বোধ করছে। ছাত্রদল এটা ভিন্ন জিনিস চাচ্ছে, এটা নিয়েই গন্ডগোলের সূত্রপাত। এবং দেখেন যে নির্বাচিত ছাত্র সংসদের জিএস এজিএসকে কীরকম মানে পাবলিকলি আপনার মারধর করা হয়েছে, তারা চিকিৎসা নিতে গেছে, হাসপাতালে নিয়ে মারধর করেছে। এইটা সূত্রপাতে দেখেন ঢাকা আলিয়া দখল করতে আসছে যুবদল ছাত্র দলের লোকজন এসে পুরো হেলমেট পরে। এরপরে ঢাকা কলেজে শহীদ পরিবারের সাথে শিবিরের দোয়া মাহফিল, ওখানে ব্যানার টানায় মারামারি। তারপর বরিশাল বিশ্ববিদ্যালয়, তুলারাম কলেজ নারায়ণগঞ্জে। তাহলে আপনি এই যে গতকালকের বিব্রতকর ঘটনাগুলো ঘটেছে, এটা তো শুধু গতকালকেই শুরু হয়নি, এটা তো সিরিজ আকারে চলছে। এবং এই কাজগুলো কারা করলো, প্রত্যেকটা ক্যাম্পাসে মারামারির সূত্রপাতগুলো কারা করছে, কি কারণে করতেছে? এখন এই বিষয়গুলো যদি বড় দল আকারে বিএনপি অ্যাড্রেস না করে, তার ছাত্র সংগঠনকে যদি সে নিয়ন্ত্রণ না করে, তাহলে আমাদের কাছে কি চিত্র চলে আসছে? দুই বছরের ব্যবধানে আমরা হেলমেট বাহিনী দেখলাম, আমরা দেখলাম দা, রামদা, কিরিচ, দেশীয় অস্ত্র, এগুলো নিয়ে দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এটা দেখার পরে আমাদের ২ বছর আগে জুলাইয়ের কথা মনে পড়ে নাই, আগস্টের কথা মনে পড়ে নাই? ন্যাশনাল মেডিকেল কলেজ না বাংলাদেশ মেডিকেল কলেজ, ওখানে যে একটা মেডিকেল কলেজে ঢুকে যে পেশেন্টদেরকে এবং শিবির সন্দেহে রোগীদেরকে যে পিটাইলো, এটা দেখার পরে আমাদের কি মনে পড়েছে? জুলাই আগস্টে আমরা দেখেছি না, আহতদেরকে চিকিৎসা নিতে দেয়নি ছাত্রলীগ যুবলীগ। তাহলে এই কাজগুলো করবার পরিবেশ কারা তৈরি করছে? এগুলো অ্যাড্রেস করবার দায়িত্ব কার ছিল? আইন শৃঙ্খলা বাহিনী আসলে কি করছে? ৬ মাসে ১৭০০+ খুন হয়েছে, পুলিশের অফিসিয়াল রেকর্ড। আপনি কিভাবে অ্যাড্রেস করতেছেন? এগুলো ডিল করছেন কিনা, কি করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বড় ভাই? তাহলে এই প্রশ্নগুলো তো করতে হবে, যে সাডেনলি আপনি দেখতে পাচ্ছেন ৫ তারিখের মিটিংগুলোতে এই আয়োজন করা হয়েছে। সংস্কৃত মন্ত্রণালয় একটা ডকুমেন্টারি করেছে, যেখানে পরিকল্পিতভাবে তারেক রহমানকে ঘোষক, এই আন্দোলনের মহান নেতা করবার চেষ্টা করা হচ্ছে। এতে করে কি আসলে মাননীয় প্রধানমন্ত্রীর সম্মান ওনারা বাড়াচ্ছেন না আসলে কমাচ্ছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন ১০,০০০ টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। জোর করে কি কাউকে নেতা বানানো যায়? শেখ মুজিবকে হেন কোনো উপকরণ আছে যেটা দিয়ে চেষ্টা করে আমাদের দেবতা বানানোর চেষ্টা করা হয় নাই গত ১৭ বছরে? ৪,৫০০ কোটি টাকা শুধু খরচ করছে মূর্তি বানানোর জন্য, কি লাভ হয়েছে? এই যে শত শত মূর্তি বানাইছে শেখ মুজিবের,
মানিক রায় দিছে কোর্টে যে স্বাধীনতার ঘোষণা শেখ মুজিব দিছে, লাভ হইছে? আমরা সবাই জানি মেজর জিয়া, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ মুজিবের পক্ষে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তাহলে জোর করে যে মহান নেতা বানানো যায় না, এটা তো প্রমাণিত। আর দরকার কেন আপনাদের? তাহলে এক দফার ঘোষণা কে দিলেন? আমরা মাহিন সরকারের ফেসবুকে লিখছি, তিনি বলছেন যে নাহিদ ইসলাম মৃত্যু পরোয়ানায় সই করেই সে এক দফার ঘোষণা দিয়েছেন। হাবিব ভাই বললেন যে তারেক রহমান এক দফার ঘোষণা দিয়েছেন। দেখেন, মানে সেই মানে বিএনপির, আমি এটা বারবার বলতেছি, শেখ মুজিব এবং শেখ পরিবারের, আওয়ামী লীগের একটা হীনমন্যতা আছে মুক্তিযুদ্ধ নিয়ে। যদিও মুক্তিযুদ্ধটা শেখ মুজিবকে সামনে রেখে হয়েছে, শেখ মুজিবকে নেতা মেনে হয়েছে, অস্থায়ী সরকার শেখ মুজিবকে প্রেসিডেন্ট ঘোষণা করেছে, শেখ মুজিবের নামে মুজিবনগর সরকার পরিচালিত হয়েছে, তিনি এসেই আবার শপথ ছাড়া দায়িত্বও নিয়েছেন দেশে ফিরে, সবগুলো শেখ মুজিবের নামে হয়েছে সত্য। কিন্তু শেখ মুজিব, তাজউদ্দিন আহমেদের ডায়েরি যদি পড়েন, তার মেয়ের লেখা যদি পড়েন, নেতা পিতা, সেখানে দেখবেন নেতা ও পিতা, যে তাজউদ্দিন আহমেদ বহুবার বলছে যে মুজিব ভাই একদিন মুজিবনগরে চলেন, মেহেরপুরের বৈদ্যনাথ তলায়, যে আমরা আসলে যুদ্ধটা কিভাবে সংগঠিত করেছি, ওই পার থেকে কিভাবে গোপনে এসে এই পারে স্বাধীনতার ঘোষণা দিয়ে অপারেশন করে আবার ওই পারে চলে গেছি। বারবার এই কথাটা বলেছেন। আমি মুক্তিযুদ্ধের গল্পটা আপনাকে বলতে চাই, কিন্তু শেখ মুজিব কখনো এই গল্পটা শুনতে চান নাই। বারবার বলেছে এগুলো আমি জানি টানি, আমি সব পড়ছি, আমি এগুলো সব জানি টানি এইসব। কারণ শেখ মুজিবের ভিতরে একটা হীনমন্যতা কাজ করছে, আমি গ্রেট লিডার, আমি এত মহান নেতা, এত বড় নেতা, আমাকে ছাড়া দেশ স্বাধীন করে ফেলাইলো, আমি দেশে ছিলাম না, এটা কিভাবে সম্ভব? গত 17 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বিএনপি সবচেয়ে বেশি ত্যাগ করেছে। বিএনপির সবচেয়ে বেশি নেতাকর্মী হামলা, মামলা, খুন, গুমের শিকার হয়েছে। বিএনপি সবচেয়ে বেশি বড় দল আকারে রাজনৈতিক নিপীড়নের শিকার হয়েছে। হেন কোনো কন্ট্রিবিউশন নাই রাজনৈতিক দল আকারে যা বিএনপি করে নাই, যার প্রত্যেকটাতে বিএনপি অ্যাট দ্য টপ। কিন্তু ইকুয়ালি এটাও সত্য যে বিএনপির অংশগ্রহণ ছিল, কিন্তু বিএনপির নেতৃত্বে এই গণ অভ্যুত্থান হয় নাই। এটা হলো ফ্যাক্ট। জি। এবং এটা নিয়ে বিএনপির টপ লিডারদের ভিতরে একটা হীনমন্যতা কাজ করতেছে, একই রকম শেখ মুজিবের মতো। এই হীনমন্যতা দূর করবার জন্য যে কাজগুলো বিএনপি নেতারা করতেছেন, এগুলো দুষ্টামি আকারে দেশের মানুষ পড়তেছে। লাভ হয় নাই, দরকারও নাই, প্রয়োজন নাই। নাহিদ এক দফা ঘোষণা করেছে, আমার তরফ থেকে করছে, হাবিব ভাইয়ের পক্ষ থেকে করছে, জামাত শিবিরের পক্ষ থেকে করছে, হেফাজতের পক্ষ থেকে করছে, বিএনপির পক্ষ থেকে করছে, গণতন্ত্রের পক্ষে করেছে। আমরা যারা যারা চেয়েছিলাম গণতন্ত্র দেশে ফিরে তাহলে আসুক, বিরোধটা কোথায়? হীনমন্যতা, তাহলে মাতব্বরকে, আপনি যে বলছেন যে সবার পক্ষ থেকে মাতব্বরি, নাহিদ ইসলাম করেছে। মাতব্বরিটা যে আমি তো করলাম না, আমার দলের ব্যানারে তো এটা হয় নাই। সিম্পল জিনিস, এই ইগোই তো রাষ্ট্রকে ধ্বংস করে দেয়। পৃথিবীতে সব যুদ্ধের সূত্রপাতটা কি দিয়ে হয়েছে? এই যে ট্রাম্প গত 4 মাস ধরে যে ইরানে অ্যাটাক করে যাচ্ছে, বিষয়টা সোর্সটা কি? ইগো, সিম্পলি ক্ষমতা দেখানো, দাপট, দখল, সম্পত্তি কে নিয়ন্ত্রণ করে দেখাই দিব, ভেনেজুয়েলার মাদুরের উঠায় নিয়ে আসছি, খামিনেরে মাইরা ফালাইছি, তোরেও মাইরা ফালামো, এটা করবো ওইটা করবো। এই ইগো হইল আমাদের সমস্যা। জাতির নেতৃত্বের জন্য আমাদের সবার এই ব্যাপারে আমাদের মানে অনেক বেশি জেনারেস হওয়া দরকার। যার যেখানে অবদান আছে তার সেটা স্বীকার করা দরকার। বিএনপির বাইরে যারা আছেন কন্টিনিউয়াসলি বিএনপিকে এই ব্যাপারে মানে ভিলিফাই করা, বিএনপিকে নিয়ে টিটকারি করা, এটা বন্ধ করতে হবে। অশালীন ভাষায়, যেটা হাবিব ভাই বলেছেন, অশালীন ভাষায় বিএনপির গুরুত্বপূর্ণ জাতীয় নেতৃবৃন্দকে মানে গালাগালি করা, কথা বলা, এগুলো বন্ধ করতে হবে। রাজনৈতিক সমালোচনা আমরা সারাদিন করব, হাবিব ভাইয়ের সাথে আমরা সারাদিন দ্বিমত করব, ওনার কথা, ওনার বক্তব্য, ওনার পলিসির বিরোধিতা করব, কিন্তু ব্যক্তিগতভাবে কারো বংশ পরিচয়, ছেলে মেয়ে বউ পরিবার নিয়ে কথা বলাটা খুবই অসভ্য। তাহলে এক দফার ঘোষণা কে দিয়েছে? আপনি নাহিদ তো বলছেন দিয়েছে। নাহিদ দিয়েছেন। নাহিদ। আমি আপনার কাছে আবারও আসবো। আপনি নিশ্চয়ই শুনেছেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের বক্তব্য। আমি আমার বক্তব্যে বলেছি, উনি তখন ছিলেন না। আমরা অনেক আগের থেকে এক দফাই আমাদের আন্দোলনের মূল বিষয় ছিল। এরা আনুষ্ঠানিকভাবে যখন টিভি অফিস থেকে একটা মুসলিকা দিল, বাধ্য হয়ে দিক যেভাবে হোক, তখন তারা বলেছিল যে আমরা সরকার পতনের আন্দোলনের সাথে নেই, আমরা ভাঙচুর, অগ্নিসংযোগ, বিশৃঙ্খলার সাথে আমরা সম্পর্কিত না। এটা তারাই বলেছে, এটা আছে। এইটা যখন তারা দিল, তখন আমি আত্মগোপনে ছিলাম। আমি সেখান থেকে একটা ভিডিও করলাম, ভিডিও করে ভিডিওটা ছেড়ে দিলাম। যে কী করলে তোমরা আত্মহত্যা করলে? আমাকে তো 90 সালে জাতীয় পার্টির বা এরশাদের সঙ্গে বসানোর জন্য কত চেষ্টা করেছিল, যে মন্ত্রিত্ব দেবে, টাকা দেবে, পয়সা দেবে, গাড়ি দেবে, বাড়ি দেবে,
কোনটাই যখন রাজি হলাম না, তখন বললো যে আপনার জন্য বুলেট অপেক্ষা করছে। ওইটা প্রিয় জিনিস, ওইটা আমি খেতে রাজি আছি। আমি ক্যাম্পাসের বাইরে মিছিল ছাড়া বেরোতাম না। আমি জানি যে আমাকে সেখানে আমি 1 নম্বর টার্গেট ছিলাম। তাই আমি বললাম যে আমি তো ক্যাম্পাসে বিআরের লাশ হিসাবে পড়ে থাকতে পারতাম, তা আমি তো আত্মসমর্পণ করলাম না। আর তোমাদের আন্দোলনকে কেন্দ্র করে কত শিশু বাচ্চা মারা গেল, বাড়িতে থেকে মারা গেল, রাস্তায় মারা গেল, নিরীহ মানুষ মারা গেল। তোমাদের ধরে নিয়ে আসলো, সবাই জানলো, দেশ জাতি সবাই দেখলো। তোমাদের একটা আঙ্গুল কাটারও ক্ষমতা সরকারের নেই, সেখানে তোমরা এই কাজটা কেন করলা? এই যে যে অবস্থাটা, আমাদের তো 1 দফার আন্দোলন অনেক আগে থেকে চলতেছিল। তারা যেহেতু 1 দফার সাথে ছিল না, বারবার তারা বলেছে সরকার বিরোধী, সরকার হটানোর আন্দোলনের সাথে আমরা নাই, সরকার প্রধান আন্দোলনের সাথে নেই। তখন শেষে এসে তারা বললো হ্যাঁ আমরাও আসি, আমরা এইসব 1 দফা গেলাম। তা আমাদের তো 1 দফা আগের থেকে, অস্বীকার করার কোনো উপায় আছে? আমি নিজে তো কতবার বলেছি। এইটা নতুন করে এটাকে সামনে নিয়ে আসার তো কোনো দরকার নেই। আমাদের তো চলমান 1 দফা, বহুদিন আগের থেকে আমরা 1 দফা আন্দোলন করেছি, সরকারের সাথে আর কোনো আপোষ নেই। তো এখন এইটা নিয়ে, এখন ধরেন এরা যেটাই বলবে না কেন, সারা দেশ জাতি গোষ্ঠী যদি না নামতো, তাহলে কি এই কয়জন মিলে কি পারতো? এবং এখানে সবচেয়ে বড় মানে আন্দোলনটা ছিল বৈষম্যবিরোধী আন্দোলন। দেখেন, এই যে টোটাল আন্দোলনে যারা একটা পর্যায়ে গিয়ে আন্দোলনের দায়িত্ব কাঁধে নিল কারা? সাধারণ মানুষ আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। এরা এই বাংলাদেশে যত আন্দোলন হয়েছে, সারা পৃথিবীতে যত আন্দোলন হয়েছে, কোন আন্দোলন আমরা দেখিনি যে বাবা তার 2 বছরের শিশুকে কাঁধে করে নিয়ে আন্দোলন মাথায় আসছে। মা তার মেয়েকে নিয়ে রিক্সাকে নামিয়ে দিয়ে বলছে মা তুই আন্দোলনে যা। ভাই তার আরেক ভাইকে নিয়ে এসে বলছে তুমি আন্দোলনে থাকো, আমি আসি, পাহারাদার হিসেবে আসি। আমরা দেখেছি না? এটা কোনোদিন এটা হয়েছে? হয়নি। এই আন্দোলনটাকে যদি কেউ কুক্ষিগত করতে আমরাই করেছি, তাহলে কি হবে? এবং শেষ করি, এবং বাংলাদেশের ইতিহাসে 52 সাল থেকে শুরু করে এ পর্যন্ত যত ইতিহাস আপনি দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সব আন্দোলন নেতৃত্ব দিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা জীবন রক্ত দিয়েছে, আহত হয়েছে, রক্ত দিয়েছে। এই একটা আন্দোলন হলো যে আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একজন কেউ আত্মহত্যা দেয়নি, শহীদ হয়নি, মারাত্মকভাবে আহত হয়নি। বুঝতে হবে জিনিসটা। এবং এই যে আপনার সমন্বয়কের কথা বলেন, এই যে দীর্ঘদিন ধরে যে সমন্বয়কের দায়িত্ব পালন করছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো ছেলে বড় ধরনের সমন্বয়কের নাম আমরা খুঁজিনি। যত সুযোগ সুবিধা যা বলার উপদেষ্টা হওয়া সব হওয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয় যারা ছিল তাদের মধ্যে থেকে হয়েছে। তো এখন এই যে একতরফাভাবে দাবি করা, একতরফা সমস্ত ক্ষমতা কুক্ষিভূত করা, এটা এই নেশাটা কাদের মধ্যে? বিএনপি এর ভিতরে যাওয়ার দরকার নেই, কারণ বিএনপি যদি তার তালিকা তৈরি করা হয় 15.5 বছরে লক্ষ লক্ষ মানুষের নামে মামলা হয়েছে, আমরা হাজার হাজার মানুষ জেলে গেছি, আমাদের অনেক লোক গুম হয়েছে, খুন হয়েছে। তো সেই বিএনপিকে আপনি মনেই করেন না যে আন্দোলনে বিএনপি কোনো অবদান আছে? কথায় কথায় বলেন তো পারেন না, তাই পারে নাকি? 52 সালে ভাষা আন্দোলন শুরু হয়েছিল, আমাদের 71 সাল পর্যন্ত আমাদের যেতে হয়েছে। 90 সালে আমরা 82 থেকে আন্দোলন শুরু করেছিলাম, 90-তে এসে উৎখাত করেছে। ধারাবাহিকতা এই একদিনে এটা হয়নি, ধারাবাহিকতা দীর্ঘদিন ধরে 2008 সালের পর থেকে ধারাবাহিকতা হতে 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 শেষে এসে মানুষ অতিষ্ঠ সেখানে হয়ে গেছে। আমরা তো বলতে পারি, আমি আমান খোকন মিলন আলম টালম মিলে আমরা 90 করছি, তা তো বলি না। শুরু হয়েছে সেই 15 ফেব্রুয়ারি থেকে দীপালি শাহ, জাফর, জয়নাল, এদের রক্তদানের মধ্যে দিয়ে ধাপে ধাপে সেলিম, রাবণ, হাবিব ভাই, আমি আবার একটা মিলন। এই জিনিসটা সবাইকে স্বীকার করতে হবে। বিএনপিকে নিয়ে এই সমস্ত কথাবার্তা বলা, এই জিনিসগুলো আমার মনে হয় মোটেই উচিত না। আর যেহেতু বিদেশি মেহমান ছিল, পরে বলা যেত যে না, এটা এই এই জায়গাগুলি সংশোধন করতে হবে, তাহলে আমার ভালো হতো। এখন তো অপূর্ণ থেকে থাকে, আলোচনার মধ্যে দিয়ে আবার ভিডিওটা সংশোধন করে